দর্শক, আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর অন-কল প্রেসিডেন্ট বাই একনল অনুষ্ঠানে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় ব্যথার আধুনিক চিকিৎসা। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন, অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন বিভাগ, এবং পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডক্টর আবু সাইদ শিমুল। দর্শক, যেমনটি বলছিলাম, আজকে আমরা ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে আলাপ করবো। আসলে প্রথমে একটু জানতে চাই, ব্যথা হলে আমরা ঘরোয়াভাবে কি করতে পারি? এটা হচ্ছে যে ধরুন কেউ কোনো জায়গায় পড়ে গেল, কিংবা দেখা যাচ্ছে যে কোনো কিছু ওঠাতে গিয়ে হঠাৎ করে তার হাতে ব্যথা বা কোমরে ব্যথা, মানে প্রাথমিকভাবে বাসায় কি কি করণীয় আছে? ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। আসলে এটা আমাদের প্রতিনিয়তই মাঝে মধ্যে হয়। তো সেক্ষেত্রে আমরা একটা বলি রাইস প্রিন্সিপাল। রাইস প্রিন্সিপাল হলো, প্রথমেই যদি ব্যথা পায় তাহলে তার একটু রেস্ট, ওই জায়গাটা যেখানে ব্যথা পেয়েছে সেটা অবশ্যই তার রেস্টে রাখতে হবে। তারপর আই দিয়ে আমরা বলি আইস, ওখানে অবশ্যই কোল্ড কিছু একটি অ্যাপ্লিকেশন করতে হবে। বিশেষ করে প্রথম 2-3 দিন ফুলা সহ যদি সেখানে ব্যথা থাকে, তাহলে সেই জায়গায় 15 থেকে 20 মিনিট আমরা আইস বা কোল্ড যে কোনো জিনিসের দিতে পারি। সি হলো কম্প্রেশন, কোথাও যদি একটু ফুলা বেশি থাকে কোনো একটা ব্যান্ডেজ বা কিছু দিয়ে সেখানে একটা কম্প্রেশন, যেন আরও বেশি সেখানে রক্তক্ষরণ বা এই জাতীয় কিছু না হয়। আর ইলিভেশন, আমরা বলি ওই পার্টটা একটু ইলিভেট করে রাখতে, যাতে সেখানে অনেক সময় রক্ত জমে যায় বা হয়, সেটা যেন না হয়। আর অন্যান্য ক্ষেত্রে আমরা অনেক সময় প্রাইসও বলি। প্রাইস পি দিয়ে হলো, যদি কোনো ফ্র্যাকচার বা এই জাতীয় সম্ভাবনা থাকে তাহলে ওই জায়গাটা অবশ্যই এমন কিছু দিয়ে প্রোটেকশন দিতে হবে যাতে সেটা নাড়াচাড়া না করে, সেটা কাঠি হোক বা স্প্লিন দিয়ে হোক, যেটা দিয়ে হোক, সেই জায়গাটা যাতে চিকিৎসার আগ মুহূর্ত পর্যন্ত সেখানে যেন কোনো ধরনের না হয়। আর বাসায় যেটা, সে তো প্যারাসিটামল খেতেই পারে ব্যথার ওষুধ হিসাবে ব্যথাটা কমার জন্য। অনেক সময় কিছু ওটিসি ড্রাগ রয়েছে, যেমন আইবুপ্রোফেন বা ন্যাপ্রোক্সেন জাতীয় ওষুধও সে খেতে পারে ওই জায়গাটাতে। আর অবশ্যই যদি সেখানে একটু ল্যাসারেশন বা এই জাতীয় কিছু হয়, তাহলে অবশ্যই ছিঁড়ে যায়, তাহলে অবশ্যই সেটা পরিষ্কার করতে হবে হেক্সিসন বা বেটাডিন দিয়ে। জি, আচ্ছা, এটা যদি জানতে চাই, অনেকেই বলে থাকেন যখন ব্যথা হয় যে বরফ দিতে বলেন, অনেকে আবার বলেন যে না, একটু গরম সেক দেন। আসলে কোনটাই ক্ষেত্রে উপযোগী? জি, অবশ্যই ব্যথা পেলে বা যে কোনো ইভেন বাত ব্যথার ক্ষেত্রে হঠাৎ করে যদি ফুলে যায় এবং প্রচণ্ড ব্যথা হয়, সেক্ষেত্রে প্রথমে কিন্তু সেখানে একটা প্রদাহ হয়। সেই প্রদাহতে কিন্তু আপনি গরম সেক দিলে সেটা আরও বেড়ে যাবে ব্লাড সার্কুলেশন। সেই জন্য আমরা প্রথমে বলি, এই ধরনের অ্যাকুইট ব্যথায় আপনি অবশ্যই ঠান্ডা সেক দেবেন। 15 থেকে 20 মিনিট হয়তো একটা বরফের পিণ্ড নিয়ে একটা কাপড়ের মধ্যে দিয়ে আপনি সেখানে দেবেন। এক নাগাড়ি দিতে পারবেন, হয়তো 1 মিনিট রাখলেন, আবার উঠিয়ে ফেললেন, আবার একটু পরে দিলেন, 15-20 মিনিট করে দিনে 3-4 বেলা আপনি দিতে পারেন। তবে প্রথমে এই ফুলা এবং অ্যাকুইট যে ইনফ্লামেশনটা সেটা কমে গেলে ক্রনিক ব্যথার ক্ষেত্রে কিন্তু আপনি গরম সেক দিবেন, এবং সেক্ষেত্রে 15-20 মিনিট করে দিনে 3-4 বেলা আপনি যে কোনো হট ওয়াটার ব্যাগ রয়েছে, গরম পানির সেক রয়েছে, বা যে কোনো পদ্ধতিতে আপনি গরম সেক দিতে পারেন, বিশেষ করে ক্রনিক ব্যথার ক্ষেত্রে। কিন্তু অ্যাকুইট ব্যথার ক্ষেত্রে প্রথম 48 থেকে 72 ঘন্টা অবশ্যই আপনি বরফের সেক দিবেন। আচ্ছা, অনেকে যেখানে দেখা যাচ্ছে কোমরে কারো ব্যথা হলো কিংবা ঘাড়ে ব্যথা, তখন বলো যে বারবার ব্যায়াম করো, যে একটু উল্টো দিকে বা একটু বারবার ব্যায়াম করলে ব্যথাটা হয়তো কমে যাবে। এটা আসলে কতটুকু উপকারী? যে কোনো ব্যথার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে যে কারণটা কি। আমার যদি সেটা হঠাৎ করে স্ট্রেইন বা কোনো আঘাতের কারণে হয়, সেখানে কোনো ধরনের প্যাথোলজি থাকার সম্ভাবনা আছে, যেটা নাড়াচাড়া করলে আরও বেশি ডেটোরেট করতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু আমার রেস্ট এনশিওর করতে হবে। সেখানে কিন্তু আমার ব্যায়াম করা যাবে না। কন্ট্রা ইন্ডিকেশন, যেমন অনেক সময় টিবির কারণেও কিন্তু আমাদের বোনের যে টিবি, সেটার কারণে হলে তখন কিন্তু আপনার ফুল রেস্ট, এরকম ইনফেকশন হলে ফুল রেস্ট। কিন্তু যেগুলো আমরা নন স্পেসিফিক ব্যথা বলি, হঠাৎ করে একটু টান খেলো, বা নন স্পেসিফিক অনেক মায়োফেশিয়াল যে পেইনগুলো রয়েছে, নেক, এরকম অনেক ব্যথা আমাদের দৈনন্দিন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এক্সারসাইজ করতে পারেন, এবং সেই এক্সারসাইজগুলো অবশ্যই একজন ফিজিশিয়ান অথবা একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী আপনি নির্দিষ্ট ব্যায়ামগুলো করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার এই মুভমেন্ট যত আর্লি করবেন, যত কারেক্টলি করবেন, তত দ্রুত আপনি সুস্থ হবেন। আচ্ছা, অনেকে আমরা ছোটোবেলায় দেখি যে ঘাড়ে ব্যথা হলে যে অনেকে বলা হয়ে থাকে যে এটা একটু গরম সেক দিবেন, বালিশ বা তোষকগুলো গরমে একটু শুকাতে দাও, ব্যথা কমে যাবে। এটা আসলে কতটুকু বাস্তবসম্মত? জি, ক্রনিক ব্যথার ক্ষেত্রে অবশ্যই যদি একটু বালিশ গরম থাকে বা একটু গরম সেক দেয়, অবশ্যই তিনি উপকার পাবেন, এবং ওই জায়গার মাংসপেশিগুলো রিল্যাক্স হয় এবং সেখানে ব্লাড সার্কুলেশন বাড়ে, যার ফলে তিনি উপকৃত হতে পারেন। এবং তার পোস্চারটা বিশেষ করে ঠিক রাখবেন, এবং বালিশটা আমরা বলি মাথায় না দিয়ে যদি কাঁধের যে জায়গাটা সেই সাপোর্টের জায়গায় থাকে, তাহলে অবশ্যই সেটা তার জন্য উপকারী।
আচ্ছা, এই সমস্ত ক্ষেত্রে আসলে কতটুকু সম্ভব আপনারা যখন বলছেন যে বরফ দিবেন বা একটু গরম শেক দিবেন, কতক্ষণ সময় ধরে দিতে হবে? 15 থেকে 20 মিনিট দিনে 3-4 বেলা দিতে পারবেন। দিনে 3 থেকে 4 বেলা 15 থেকে 20 মিনিট যদি দেয়, দেখা যাচ্ছে এক্ষেত্রে উপকার পাওয়া যায়। আমরা ব্যথা নিয়ে আরও আলাপ করবো একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই একনল। এখন নিচে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই একনল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক ডাক্তার শাহাদাত হোসেন। আমরা আলাপ করছিলাম খুব সুন্দরভাবে, আপনি বলছিলেন যে কি কি দিতে হবে না। একটু যদি আমাদের বলতেন যে আধুনিক এখন তো অনেক চিকিৎসা আবিষ্কার হয়েছে, কিন্তু প্রাথমিকভাবে যখন প্রথম দিকে ব্যথা হবে, ওষুধের ক্ষেত্রে বা ফিজিওথেরাপির ক্ষেত্রে কি কি ভূমিকা রয়েছে এবং কি কি আপনারা ভাবে এই ব্যথার নিরাময় করে থাকেন? জি, আধুনিক চিকিৎসা ক্ষেত্রে আসলে আমাদের যে রোগের কারণ নির্ণয়, সেটাও কিন্তু আধুনিকতার একটা ব্যাপার রয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু বর্তমানে আপনারা জানেন যে রক্ত পরীক্ষা যেগুলো রয়েছে, ইভেন আমরা জেনেটিক অ্যানালাইসিস থেকে শুরু করে বিভিন্ন বাতের রোগের কিন্তু এই চিকিৎসাগুলো দেয়া যায়। আপনারা জানেন যে ইমেজিংয়ের ক্ষেত্রে কিন্তু এমআরআই করে একদম খুব পিন পয়েন্ট জায়গার আমরা জয়েন্টেরও এমআরআই করে কিন্তু রোগগুলো ডায়াগনোসিস করতে পারি এবং সেই অনুযায়ী চিকিৎসা দিতে পারি। আমাদের যে নর্মাল আমরা ব্যথার ওষুধ দিয়ে থাকি, যদি তার কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে এনএসএড জাতীয় ওষুধ দিয়ে থাকি। সাথে অন্যান্য নির্দিষ্ট যে রোগগুলো আছে বাতের রোগের, সেগুলো কিন্তু আমরা অনেক সময় বেশ কিছু ওষুধ রয়েছে আমাদের কনভেনশনাল ডিএমআর বলি, যেগুলো দিয়ে ডিজিজ মডিফাই করি, সেই ধরনের ড্রাগও কিন্তু প্রদাহজনিত বাতের রোগ সেগুলোতে আমরা দিয়ে থাকি। সেখানে কিন্তু আধুনিক একটা চিকিৎসা এসেছে, সেটা হলো যে বায়োলজিক্সের মাধ্যমে যে চিকিৎসাগুলো, সেটা কিন্তু বেশ কিছু ইনজেকশনস রয়েছে এবং কিছু ওষুধও রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা এই ধরনের রোগ যেগুলো প্রদাহজনিত বাতের রোগ, এগুলো বাংলাদেশে এখন বর্তমানে অ্যাভেলেবেল। আমাদের অনেকগুলো ওষুধ কোম্পানি সেগুলো তৈরিও করছে এবং বাজারজাত করছে বাইরে থেকে। আপনি এমআরআই এর মাধ্যমে রোগ নির্ণয়ের কথা বলেন, আপনি তো স্বাস্থ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন। এটা সরকারি হাসপাতালগুলিতে কিরকম সুবিধা রয়েছে? সব জায়গায় এমআরআই এর সুবিধা রয়েছে কিনা? জি, আমাদের টারশিয়ারি কেয়ার হসপিটাল যেগুলো রয়েছে, বিশেষ করে মেডিকেল কলেজ হসপিটাল এবং আমাদের বিশেষায়িত হাসপাতাল যেগুলো রয়েছে, সেখানে কিন্তু অধিকাংশগুলোতেই এমআরআই সুবিধা রয়েছে। তবে জেলা লেভেলে এখনও অল্প কিছু জায়গায় আমাদের এমআরআই সুবিধাটা রয়েছে। তো আমাদের এই এমআরআইয়ের যে বিশেষ করে আর্থাইটিসের ক্ষেত্রে যে প্রোটোকলগুলো, সেগুলো অবশ্য সব জায়গায় অ্যাভেলেবেল না। সেই প্রোটোকলগুলো ফলো করলে, আমরা ইনভেস্টিগেশনগুলো করলে কিন্তু ভালো রেজাল্ট পেতে পারি। আচ্ছা, আপনাদের যখন অনেকে দেখা যায় যে ফিজিওথেরাপির একটা ভূমিকা রয়েছে, কোন কোন ধরনের ফিজিওথেরাপির বাংলাদেশে এখন ব্যবস্থা রয়েছে এবং কোথায় কোথায় গেলে জনগণের সেবাগুলো পাবে? জি, ফিজিওথেরাপি, আপনারা জানেন যে ফিজিওথেরাপি কিন্তু এক্সারসাইজ একটা অন্যতম অংশ ফিজিওথেরাপির, এবং এই ধরনের সুবিধা কিন্তু আমাদের একেবারেই উপজেলা লেভেল থেকে শুরু করে আমাদের টারশিয়ারি কেয়ার হসপিটাল পর্যন্ত অনেকগুলো উপজেলাতে আমাদের এখন এই ব্যবস্থাপনা রয়েছে এবং সদর হাসপাতালগুলোতে রয়েছে, এবং বিশেষ করে মেডিকেল কলেজগুলোতে কিন্তু সমন্বিত এই সেবা রয়েছে। আমরা এছাড়াও বিভিন্ন ধরনের ডিভাইসের মাধ্যমে সেবা দিয়ে থাকি। সেটা বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল থেরাপি রয়েছে, ধরনের শর্ট ওয়েভ ডায়াথার্মি, মাইক্রোওয়েভ ডায়াথার্মি, ট্রান্সকিউটেনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন, ইলেকট্রিক্যাল স্টিমুলেশন থেরাপি, এগুলো সবগুলো মোটামুটি অনেকগুলো আমাদের টারশিয়ারি কেয়ার হসপিটালে রয়েছে। আমাদের একটা সমন্বিত সেখানে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে ফিজিক্যাল থেরাপি আমাদের ডিপার্টমেন্ট রয়েছে। এছাড়া অনেক সময় অকুপেশনাল থেরাপির প্রয়োজন হয়, সেই অকুপেশনাল থেরাপিও অনেকগুলো টারশিয়ারি কেয়ার হসপিটালে আমাদের দেওয়ার ব্যবস্থা রয়েছে। থেরাপি জিনিসটা কি, এটা যদি একটু আমাদের অকুপেশনাল থেরাপি হলো একজন লোক বাত ব্যথা, অন্যান্য স্ট্রোক বা বিভিন্ন কারণে যদি তার যে ডিসএবিলিটি হয়, তার যে ওয়ার্ক আগে যেখানে সে ছিল, সেই ওয়ার্ক অবস্থায় তাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য যে এক্সারসাইজ এবং অন্যান্য ডিভাইস, স্প্লিন্ট, এগুলা দিয়ে তাকে আগের পজিশনে ফিরিয়ে নেওয়ার যে ব্যবস্থাপনাটা, সেটাই হলো অকুপেশনাল থেরাপি। তো এটা তার নিজের কাজের ক্ষেত্র হতে পারে বা একটা অফিশিয়াল কাজের ক্ষেত্রে। এটা আলাদা কোনো স্পেশালিস্ট সাবজেক্ট নাকি আপনারাই সেটা আমরা এটা কোঅর্ডিনেট করে দিই, তবে এটা অকুপেশনাল থেরাপিস্ট, আরেকটা অকুপেশনাল থেরাপি আলাদা একটা সাবজেক্ট রয়েছে, সেটা তারা ইয়েতে থাকেন। আমাদের সরকারি লেভেলে
দুই একটা আইএসটিতে এই সাবজেক্ট রয়েছে, কয়েকটা ভার্সিটিতে রয়েছে এবং আমাদের সিআরপিতে এই ধরনের বিষয় রয়েছে। আচ্ছা, এই ধরনের বাত ব্যথার রোগী তো আসলে বেড়েই যাচ্ছে। এই যে আপনি বললেন যারা ফিজিওথেরাপি দেবে বা অকুপেশনাল থেরাপি দেবে, তাদের প্রশিক্ষণের আইএসটিগুলি কি যথেষ্ট, নাকি আরও এই বিষয়ে আরও অন্য প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসা দরকার? অবশ্যই অন্যান্য প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসা দরকার। আইএসটিতে আসলে প্রশিক্ষণের ব্যবস্থা নাই, তারা প্রশিক্ষণগুলো নিয়ে থাকেন আমাদের টারশিয়ারি কেয়ার যে হসপিটালগুলো রয়েছে, ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট রয়েছে এবং আমাদের সাভারের যে সিআরপি রয়েছে, এই সকল জায়গায় তারা সাধারণত ট্রেনিংগুলো নিয়ে থাকেন। সুতরাং এগুলোর আসলে সমন্বিত, বিশেষ করে আমরা যদি ব্যাচেলার ডিগ্রি, এখন অনেক জায়গায় ডিপ্লোমা রয়েছে, আমরা যদি এগুলোর ব্যাচেলার ডিগ্রিগুলো অল্প কয়েক জায়গায় রয়েছে, সেগুলো কিন্তু ভার্সিটিগুলোতে অনার্স ডিগ্রি দেওয়ার স্কোপ রয়েছে এবং পরে পোস্ট গ্র্যাজুয়েশন দেওয়ার স্কোপ রয়েছে। সুতরাং এক্ষেত্রে ভার্সিটিগুলো আমি বলবো আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে এবং অন্যান্য ভার্সিটি যেগুলো রয়েছে তাদেরও এগিয়ে আসা উচিত এবং এক্ষেত্রে যে হাসপাতালগুলোতে আমাদের এই ধরনের ট্রেনিং নেওয়ার ব্যবস্থা রয়েছে তাদের সাথে একটা সমন্বয় করে ট্রেনিংয়ের ব্যবস্থা এবং এই ডিগ্রিটা দেওয়ার ব্যবস্থা করা উচিত। একটু আমরা জনগণের মধ্যে অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি হয়, তারা ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ এবং ফিজিওথেরাপিস্ট এই দুটোর মধ্যে পার্থক্য, কাদের কি কাজ? হ্যাঁ, আপনি সঠিকই বলেছেন। অ্যাকচুয়ালি সবার কাজই নির্ধারিত। চিকিৎসকগণ সাধারণত একজন রোগীর সম্পূর্ণ সিমটম নিয়ে তার ডায়াগনোসিস করে তার যে ওষুধের যে চিকিৎসাগুলো সেগুলা দেন এবং ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি সহ অন্যান্য যে জিনিসগুলো দরকার তার রিহ্যাবিলিটেশনের জন্য সেগুলো পুরো একটা প্ল্যান করে দেন এবং কী কী জিনিস দিতে হবে সেই অনুযায়ী আমাদের ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট তারা সেই অনুযায়ী তাদের নলেজ ব্যবহার করে, স্কিল ব্যবহার করে তাদের সেই ফিজিওথেরাপিগুলো প্রয়োগ করে দেখে আপনারা সাজেস্ট করেন যে এইটা দিতে হবে, তখন ফিজিওথেরাপিস্ট সেটা দিয়ে থাকে। খুব সুন্দরভাবে বলছেন। আমরা এই বিষয়ে আরো আলাপ করবো একটু বিরতির পর। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল প্রেসিডেন্ট বাই একনল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন। আমরা আলাপ করছিলাম আসলে বাত ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। অনেক সময় ইদানিং দেখা যায় যে আধুনিকতম আরও ব্যথার নিরাময়ের উপায় বের হয়েছে। দেখা যাচ্ছে যে যেসব রোগীদের ফিজিওথেরাপিও দেখা যাচ্ছে না কিংবা কোনো অপারেশনও করা যাচ্ছে না, বয়স্ক রোগী, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা একেবারে ব্যথা নিরাময়ের জন্য সাময়িকভাবে কিছু ইনজেকশন বা অন্য কিছু দিয়ে থাকেন। এই বিষয়ে একটু যদি আমাদের দর্শকদের বলতেন। জি, আমরা এই ইন্টারভেনশনাল যে ম্যানেজমেন্টগুলো আমরা অনেক সময় বাত ব্যথার ক্ষেত্রে দিয়ে থাকি এবং সেক্ষেত্রে আমরা অনেক দিন ধরেই ব্যথা নাশক যে ওষুধগুলো সেগুলো ইনজেকশনের মাধ্যমে দিয়ে থাকি। এছাড়া স্টেরয়েড জাতীয় ওষুধও কিন্তু ইনজেকশনের মাধ্যমে, বিশেষ করে প্রদাহজনিত বাত যেখানে রয়েছে এবং পিন পয়েন্ট জায়গায় যদি প্রকৃত প্রসিডিউর মেনটেন করে, আমার অ্যাসেপ্টিভ প্রিকশন মেনটেন করে দেওয়া হয়, সেটা কিন্তু বেশ অনেক সময় সাময়িকভাবে রোগীর বেশ উপকারে আসে। এছাড়া বর্তমানে আপনার পিআরপি যেটা আমরা প্লাটলেট রিচ প্লাজমা থেরাপি যেটা আমরা দিয়ে থাকি, এটা আমরা বিশেষ করে অস্টিও আর্থাইটিস এবং কিছু রিজেনারেটিভ ডিজিজের ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করে থাকি। যেমন আপনারা জানেন যে অনেকগুলো রোগ রয়েছে, টেনিস এলবো, প্লান্টার ফাসাইটিস যেটা, রিকোয়ারভেন্স ডিজিজ যেটা আমাদের রিস্টে হয়, এই জাতীয় বাতের ব্যথায় কিন্তু আমরা ওই জায়গায় পিআরপি, এটা হলো রুগীর যে রক্ত বের করে সেখান থেকে রক্ত রসে এক ধরনের প্লাটলেট রিচ প্লাজমা থাকে, সেটা আলাদা করে ওই জায়গাতেই আমরা পুশ করে থাকি এবং এতে কিন্তু ওই জায়গায় টিস্যুগুলা যে ড্যামেজ হয় অনেক সময় কিন্তু ট্রমাটিক ক্ষেত্র পরবর্তীতে রিজেনারেশন করার জন্য দেওয়া হয়ে থাকে এবং দিলে কিন্তু ওই জায়গার টিস্যুগুলো আবার রিজেনারেট করে, যার ফলে তার এটা ভালো হতে পারে। তবে এগুলো অনেকগুলোই কিন্তু আমরা প্রয়োগ করছি বিশ্বের বিভিন্ন জায়গায়, এগুলো রিসার্চ পারপাসেই কিন্তু বর্তমানে মেইনলি প্রয়োগ করা হয়। অল্প কিছু রোগীর ক্ষেত্রে কিন্তু একদম সবার ক্ষেত্রে এটা প্রয়োগ করা যায় না, কিছু স্টেজ আছে, সেই স্টেজেই এগুলো প্রয়োগ করতে হয়। স্টেম সেল থেরাপি একই ধরনের, আমাদের যে স্টেম সেলগুলো আছে সেগুলো কালেক্ট করে সেগুলো নির্দিষ্ট জায়গায় পুশ করা, সেটারও পুরো একটা প্রক্রিয়া রয়েছে। সেটার মাধ্যমেও কিন্তু আমরা কিছু কিছু রোগে আমরা এই স্টেম সেল থেরাপিও কিন্তু আমাদের দেশে এখন বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে পিআরপি আধুনিকতম ইন্টারভেনশনের মধ্যে। অনেক সময় কোমরের যে ব্যথা বা ঘাড়ের যে ব্যথা, সেখানে কিন্তু আমরা অনেক সময় ইমেজিংয়ের হেল্প নিয়ে নির্দিষ্ট জায়গায় আমরা
এই যে ইনজেকশন স্টেরয়েড অথবা আমাদের যে অ্যানেস্থেটিক যে সেগুলো আমরা দিয়ে থাকি এবং নির্দিষ্ট পিন পয়েন্ট ইমেজিংয়ের হেল্প নিয়ে, ফ্লোরোস্কোপের হেল্প নিয়ে বা অন্যান্য ইমেজিংয়ের আল্ট্রাসাউন্ডের হেল্প নিয়ে অথবা আমাদের সিআর যেগুলো আছে ইমেজিং রেডিওলজির হেল্প নিয়ে কিন্তু আমরা পিন পয়েন্টে ইনজেকশনগুলো দিয়ে থাকি। সেক্ষেত্রে কিন্তু নার্ভ ব্লক এগুলোর মাধ্যমে কিন্তু আমরা রোগীর সাময়িক নার্ভ ব্লক যদি বলা হয়, এটা কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা? জি, এগুলার ক্ষেত্রে অবশ্যই বেশ কিছু প্রিকশন অবলম্বন করতে হয় এবং যে জায়গায় দেই সেখানে কিন্তু টিস্যু ড্যামেজের একটা ব্যাপার রয়েছে, ইনফেকশন হওয়ার একটা ব্যাপার রয়েছে এবং অনেক সময় ড্রাগগুলার কারণেও কিন্তু বিভিন্ন ধরনের আমাদের সাইড এফেক্ট আছে। সেগুলো মাথায় রেখে রোগীকে কাউন্সিলিং করে তার মতামত নিয়েই পুরো প্রক্রিয়াটা ভালোভাবে অনুধাবন করে কতদিন পর্যন্ত আসলে থাকা যায় নার্ভ ব্লক করলে? এগুলো সাধারণত ডিপেন্ড করে কি ধরনের রোগ সেটার উপরে। তবে স্টেরয়েড জাতীয় যে জয়েন্ট আমরা ইনজেকশন দিয়ে থাকি সেগুলো সাধারণত 1 থেকে 3 মাস কার্যকারিতা থাকে, তবে অনেকের ক্ষেত্রে 6 মাস 1 বছরও এগুলো কার্যকারিতা থাকতে পারে। নার্ভের ক্ষেত্রেও কিন্তু আমাদের ইউজুয়ালি অনেক ক্ষেত্রে ওই নার্ভটা যদি আমরা ইয়ে করে দিতে থাকি 3 থেকে 6 মাস পর্যন্ত সেগুলোর কার্যকারিতা থাকতে পারে। তবে ওই জায়গার যে প্যাথোলজিটা যদি অনেক সময় প্রশমিত হয়ে যায়, যার ফলে অনেক সময় কিন্তু এই নার্ভ ব্লক বা ইনজেকশনের মাধ্যমে ইভেন লাইফ লংও তার বেনিফিট পেতে পারে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে এবং দর্শকদেরও ধন্যবাদ। শুধু দর্শক শুনছিলেন আসলে ব্যথার আধুনিক চিকিৎসা সম্পর্কে, কিন্তু আমরা যদি নিয়ম মেনে চলে দেখা যাবে যে ব্যথা যাতে না হয় সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের সকল ধরনের ব্যথা থেকে আমরা মুক্ত থাকি এই কামনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।